चौखट पे चल के आज चारों धाम आए हैं, बजाओ ढोल स्वागत में मेरे। এখন প্রায় সন্ধ্যা বাজে 6:45। আমরা এখন একদম রয়েছি ইসকন মন্দিরের ভিতরে। তো আমরা রাধে রাধে, এখন বাজে 4:30। রাধে রাধে, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমার গন্তব্য নবদ্বীপ মায়াপুর ধাম। এখন আমাদের ট্রেন 7:53 কৃষ্ণনগর গ্যালোপিং লোকাল ধরে আমরা শিয়ালদা হয়ে যাচ্ছি। তো যেতে আমাদের 2 ঘন্টা 20 মিনিট প্রায় সময় লাগবে। তো চলো তারপরে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আজকে আমার মায়াপুরের সহযাত্রী আমার কাকিমণি, আমার কাকার 2 মেয়ে, আমার কাকিমা, আমার মা, আমার ঠাম্মি আর আমার দিভাই। আজকের এই 2 দিন 2 রাত্রির জার্নিতে আমরা কৃষ্ণনগর থেকে আমাদের জার্নিটা শুরু করব এবং প্রথম দিন মায়াপুর ও দ্বিতীয় দিন নবদ্বীপ ধাম ঘুরব। তো আমরা শিয়ালদা থেকে জার্নি শুরু করেছিলাম। তোমরা চাইলে এটা হাওড়া থেকে বর্ধমান কাটোয়া লোকাল ধরেও কিন্তু যেতে পারো। শিয়ালদা থেকে অনেকগুলো পরপর কিন্তু কৃষ্ণনগরের ট্রেন রয়েছে। আমরা 7:55 ট্রেন ধরে প্রায় 34টা স্টেশন পার করে শিয়ালদা থেকে যখন কৃষ্ণনগরে পৌঁছাই তখন প্রায় কিন্তু বাজে 10:30। কৃষ্ণনগরের কচুরি কিন্তু খুবই জনপ্রিয়। 20 টাকার 4টে কচুরি ও সাথে কিন্তু তরকারি খেয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে চলে গেলাম গন্তব্যে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে কৃষ্ণনগর সিটি জংশন আছে, তো ঠিক এর নিচ থেকে আমাদের নামতে হবে। আর এখান থেকে নামার পরে প্রচুর অটো পাওয়া যাবে এখানে। এই অটোগুলো আমাদের ঘাট পর্যন্ত কিন্তু পৌঁছে দেবে। ঘাট পর্যন্ত যেতে আমাদের প্রত্যেকের মাথা পিছু কিন্তু ভাড়া পড়বে 35 টাকা করে। অটো বা টোটো কিন্তু ঘাট পর্যন্ত যাচ্ছে। আশেপাশের এইরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর সুন্দর একটা মসৃণ রাস্তা দিয়ে আমাদের টোটো কিন্তু এগিয়ে যাচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট ফেরির দিকে। স্বরূপগঞ্জ হুলোর ফেরিঘাটে আমরা চলে এসেছি। এই ঘাটটা খেয়া পার হয়ে আমাদেরকে ইসকন মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। কৃষ্ণনগর স্টেশন থেকে নামার পরে অনেক অটো বা টোটো কিন্তু আমাদেরকে ঘাট পর্যন্ত নিয়ে আসার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছিল। তবে সবার টোটো বা অটোতে যাবে না, তোমরা বার্গেনিং করবে, ওরা অনেক টাকা করে চাইবে কিন্তু 30 বা 35 টাকার বেশি দেবে না। আমরা স্বরূপগঞ্জ হুলোর ফেরিঘাটে আসার পরে ওখান থেকে 3 টাকা করে লঞ্চের টিকিট কেটে নিয়ে এই পারে কিন্তু চলে এসেছি। কৃষ্ণনগর থেকে হুলোর ফেরিঘাট কিন্তু লেগেছিল মাত্র 40 মিনিট, আর ফেরিঘাট থেকে এপারে আসতে খেয়া পার হয়ে আমাদের লেগেছে মাত্র 10 মিনিট। ব্যাস, খেয়াঘাট পার হওয়ার পরে অনেক টোটো থাকবে যেগুলো ইসকন মন্দির পর্যন্ত আসছে। তোমরা চাইলে হেঁটে আসতে পারো কিংবা টোটোতে আসতে পারো। টোটোতে এলে সময় লাগবে 5 মিনিট এবং ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আর হেঁটে আসলে তোমাদের একটু সময় লাগবে কিন্তু তোমরা অনেক মন্দির দর্শন করতে পারবে। আমরা টোটোতে এসেছিলাম কারণ আমাদের খাওয়ার কুপনের টিকিট কাটার ছিল, যে টিকিটগুলো কিন্তু 1:30টার পরে আর দেয় না। আমরা প্রথমে এসে কুপনের লাইনে দিয়ে দাঁড়াই এবং এখান থেকে 50 টাকা করে কুপন কেটে নিয়েছিলাম। 50, 60, 70, 80 পর্যন্ত কিন্তু কুপন দেওয়া হয়ে থাকে। কুপন কেটে নিয়ে আমাদের প্রথমে যেটা গন্তব্য ছিল সেটা হচ্ছে এখানে ভালো কোনো হোটেল দেখা। এই জন্য হোটেল দেখতে গিয়ে আমরা ঠিক করেছিলাম যে আমরা মন্দির প্রাঙ্গণের মধ্যেই থাকবো। মায়াপুরে সর্বত্র প্রত্যেকটা মানুষের মুখে হ্যালো হাই নয়, বরং হরে কৃষ্ণ নাম উচ্চারণ হয়। আর আমরা এখানে রুম দেখছিলাম। যখন আপনারা মোটামুটি নামবেন আর কি ফেরিঘাট থেকে, তখন আশেপাশে ভালোই লজ পাবেন, ভালো হোটেলগুলো পাবেন। কিন্তু কম পয়সার হোটেল বলতে গেলে এখানে এই যে নিত্যানন্দ কুটির আছে কিংবা সামনে গদা ভবন থেকে শুরু করে অনেক কম পয়সায় 100-150 টাকার মধ্যেও আপনারা কিন্তু ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে নিত্যানন্দ কুটির থেকে হোটেল আর কি বুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গৌরাঙ্গ কুটিরের দিকে। এই যে গৌরাঙ্গ কুটির, এখানে দরমার ঘর আছে, 100 টাকা করে পেয়ে যাবে। একদম ইসকন মন্দিরের সামনে কিন্তু এই মায়াপুর ফুলডম একটা থিয়েটার রয়েছে, যেখানে কিন্তু কৃষ্ণের জন্ম থেকে শুরু করে বিভিন্ন তার যে লীলা সেগুলি প্রদর্শনীতে দেখানো হয়ে থাকে। আমরা কুপন দেখিয়ে আমাদের খাওয়ার জায়গাতে চলে গেছিলাম। খাওয়ার পাতে আমাদের যা কিছু দিয়েছিল তা কিন্তু অমৃতের সমান। আর কিন্তু তৃপ্তি করে দুপুরের মহাভোজটা সম্পন্ন করার পালা। এখন প্রায় সন্ধ্যা বাজে 6:45। আমরা এখন একদম রয়েছি ইসকন মন্দিরের ভিতরে। তো আমরা এখান থেকে সোজা বেরোবো, একটা টোটো বুক করবো। টোটো মোটামুটি 500-600 ওরকম রকমেরই চাই, কিন্তু আমাদের একটু বার্গেনিং করে কম করতে হবে যেহেতু আমরা 8 জন আছি।
তারপর এখান থেকে আমরা টোটো করে সাইট সিনগুলো দেখবো। আজকে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু কালকে আমাদের নবদ্বীপ ধাম ট্যুর আছে, তো সেক্ষেত্রে আমরা আজকে এই ট্যুরটাকে কমপ্লিট করে নিতে চাইবো। চলো আমরা আজকে সাইট সিনে কী কী দেখবো সেগুলো তোমাদেরকে দেখাবো। মন্দির প্রাঙ্গণ থেকে বের হলেই কিন্তু অনেকগুলো টোটো তোমাদেরকে বলবে তাদের অটোতে করে বা টোটোতে করে সাইট সিন করার জন্য, এবং অনেক অনেক টাকার কিন্তু একটা বাজেট তারা ধরবে, 500, 600 থেকে 700 অনেক রকম। তোমরা কিন্তু সেখানে কি করবে না, বার্গারিং করবে। 3 থেকে 350 কমে একেবারেই রাজি হবে না। আমরা 300 টাকায় 8 জন একটা টোটোতে সাইট সিনে বেরিয়েছি। প্রথমেই আমাদেরকে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি দেখানো হয়েছে, তারপর যেখানে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছে সেখানে। এখন বর্তমানে যে শ্রীনিবাস অঙ্গনে উপস্থিত রয়েছি, ঠিক এখানেই কিন্তু আজ থেকে 500 বছর আগে শুধুমাত্র কৃষ্ণ নাম করার জন্য জগাই মাথায় খোল ভেঙে দিয়েছিল হরিনাম সংকীর্তন প্রেমীদের। আর সেই খোল আজও এখানে রয়েছে, যদিও আমরা তো দর্শন করতে পারছি না। আমরা খোল দর্শন করেছিলাম, কিন্তু তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, কারণ সব জায়গায় একটা কথা খুব স্পষ্ট করে লেখা আছে যে কোনোভাবে কিন্তু কোনো জায়গায় ছবি তোলা যাবে না। যে সমস্ত জায়গাতে ছবি তোলা যাচ্ছে সেই জায়গাগুলো কেবল আমি দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দর্শন করেছিলাম। এছাড়া আরও ছিল যেখানে স্বরগোস্বামীরা ভোজন করতেন সেই জায়গাগুলো, এবং আমাদের দর্শন কেন্দ্রের মধ্যে আরও ছিল যেখানে স্বরগোস্বামীরা বসে তত্ত্বকথা আলোচনা করতেন, তারা কোথায় থাকতেন, তাদের কক্ষ, তাদের শয়নকক্ষ, তাদের ভোজন কক্ষ ইত্যাদি কিন্তু সব কিছু এখানে রাখা আছে। মোটামুটিভাবে তোমরা যদি 4 জন, 5 জন, 6 জন, 7 জন যেমনই আসো না কেন, 8 জন পর্যন্ত একটা টোটোতে সবারই জায়গা হয়ে যাবে, এবং টোটোতে সবার ভাড়া একসাথে মিলিয়ে পড়বে 3 থেকে 3.5। এর বেশি কেউ চাইলে তোমরা কিন্তু একটা টাকাও দেবে না, কারণ এখানে বার্গেনিং করে তোমার জায়গাটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। আমরা অনেকগুলো মন্দির দর্শন করে আবারও কিন্তু ইস্কন মন্দিরের দিকে রওনা দিয়েছি। দাদা আমাদের কোনো তাড়া দেননি, আমরা যেখানে যতক্ষণ পেরেছি ততক্ষণ সময় নিয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি, দর্শন করেছি, এবং তারপরে মন্দিরের প্রাঙ্গণে গেছি। ইস্কন মন্দিরের মেন গেট থেকে ঢুকতেই বাঁ হাতে কিন্তু পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে 24 ঘন্টা অনবরত হরিনাম সংকীর্তন হয়ে থাকে, এবং এর মধ্যে অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তোমরাও কেনাকাটা করতে পারো। এরপর এখানে 9টার সময় সব কিছু বন্ধ হয়ে যায়, তাই আমরা গিয়ে আজকে রাতের মতো শুয়ে পড়ি। এখন বাজে 4:30। মন্দিরে আজ আমাদের দ্বিতীয় দিন। রাধে রাধে, সুপ্রভাত। আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন। এই যে নতুন ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে, ঠিক তার বিপরীত পার্শ্বে কিন্তু রয়েছে রাধা মাধবের মন্দির, এবং এখানে প্রতিদিন 2 বার করে আরতি এবং গীতা পাঠ থেকে শুরু করে ভোগ দর্শন এবং ভোগ বিলি অনেক কিছুই হয়। তো সবটা অনুষ্ঠান সূচি আমি দিয়ে দেবো, সেটা একটু পজ করে আপনারা দেখে নেবেন। আর সত্যি বলতে কি, সকালবেলা এখানে আসতে গেলে মোবাইল তো একেবারেই নিষিদ্ধ, এবং তার সাথে যেটা হচ্ছে করা যাবে না সেটা হচ্ছে জুতো পরে কোনোভাবে কিন্তু এখানে প্রবেশ করা যাবে না। জুতো বাইরে রাখার ব্যবস্থা রয়েছে, বিনামূল্যে রাখা যেতে পারে, এবং তার পাশাপাশি ফোনটা 5 টাকা দিয়ে কিন্তু বাইরে যে কাউন্টার আছে সেখানে রাখতে হবে। আর আমি ঠিক এই জায়গাটায় আর কি জুতোটা রেখেছিলাম, গিয়েছিলাম ওখানে ভিতরে, কারণ তখন আর জানতাম না ওখানে জুতো রাখা যায় আর কি। তো ফিরে এসে দেখলাম আমার জুতোটা পরে কেউ চলে গেছে। তো এটা খুবই একটা বাজে ব্যাপার। কিছু মানুষজন আসে মন্দিরে ধর্মকর্মের নামে আর কি চুরি করতে, তো তাদেরকে বাদ দিন, আপনি আসুন, ঠিক জায়গায় জুতো রাখুন। আর আমিও যদি ঠিক জায়গায় রেখেছিলাম, যাই হোক, আপনার জুতো আপনার দায়িত্বে রাখুন। আর সকালবেলা আরতিটা একদম মিস করবেন না। রাধা মাধবের মূর্তি দেখলে, বিগ্রহ দেখলে সত্যিই মন প্রাণ উভয়ই কিন্তু শান্তি হয়ে যাবে। এরপর আমরা কিন্তু রেডি হব হয়ে এখান থেকে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে বেরোবো, সেখানে সাইট সিন করবো। চলো এবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। চৈতন্য কুটিরের একদম সামনেই কিন্তু রয়েছে প্রভুপাদের ভোজনশালা, যেখানে বিনামূল্যে খাবার দেওয়া হয় এক টাইমের জন্য। তবে তার জন্য কিন্তু অনেক সকালে লাইন দিয়ে সেই কুপন সংগ্রহ করে কিন্তু খেতে হবে। রাধে রাধে। দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। আমি সকালবেলা উঠে কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে গিয়ে আগে মন্দিরে আরতি দেখে এসেছি। এবারে আমি এখানে এসেছি রেডি হয়ে, কারণ আজকে আমরা যাব কিন্তু নবদ্বীপে। এবার যে ঘাট থেকে আমরা এসেছিলাম ঠিক সেই ঘাট পর্যন্ত যাওয়া পর্যন্ত অনেক মন্দির পড়বে, সেই মন্দিরগুলো আমরা দেখবো, সাইট সিন হেঁটেই দেখবো, কারণ এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার লাগবে। তো তারপর ওখান থেকে আমরা নবদ্বীপ যাব, নবদ্বীপের টোটো ভাড়া করবো, করে ওখানে সাইট সিন করবো, দেন তারপরে কিন্তু আবার আমরা আমাদের স্থলে ফিরে আসবো। তো চলো আজকে রাধে রাধে বলে আমরা আমাদের জার্নিটা শুরু করি। ইস্কন মন্দিরের মেন গেট থেকে বেরোনোর আগেই কিন্তু পড়বে এই প্রভুপাদের সমাধি মন্দির।
এখানে কিন্তু প্রভুপাদের মূর্তি রয়েছে আর তার সামনেই রয়েছে কিন্তু মহাপ্রসাদ। এখান থেকে প্রসাদ নিতে পারো তোমরা। এখানে ৮০, ৫০, ১০০ টাকা রয়েছে প্রসাদ এবং তার দামগুলো কিন্তু এখানে ফেলা রয়েছে। সেই প্রসাদ নিয়ে তোমরা কিন্তু ইস্কন মন্দিরে এবং এই প্রভুপাদের সমাধি মন্দিরে কিন্তু পুজো দিতে পারো এবং এইখানে যেতে কিন্তু কোনো রকম মোবাইল বা জুতো অ্যালাউ নেই, সেগুলো বাইরে রেখে ৫ টাকার বিনিময়ে মোবাইল জমা দিয়ে তোমরা এই সমাধি ক্ষেত্রটা কিন্তু ঘুরতে পারো। এখানে প্রভুপাদের বিভিন্ন বিগ্রহ রয়েছে, তিনি কি কি কাজ করেছেন তা কিন্তু সবই এখানে দেখানো হয়েছে। ব্যাস আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এবার খেয়াঘাটের দিকে রওনা দিচ্ছিলাম। তো প্রথমেই আমরা গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর মন্দির দেখে নিয়েছি। এখানে কিন্তু দোতলায় রয়েছে কাঁচের প্রদর্শনী। এখানে গিয়ে তোমরা কিন্তু শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা সেসব কিছু দেখতে পারো এবং সায়েন্স সিটিতে কলকাতায় যে সমস্ত কাঁচগুলো রাখা আছে, যেখানে লম্বা, ছোট, বড় ইত্যাদি সব কিছু দেখায়, সেই কাঁচগুলো এখানে রাখা রয়েছে। তবে এখানে যেতে কিন্তু আমাদের ৫ টাকা করে টিকিট লেগেছিল কাঁচের প্রদর্শনীটা দেখতে। আর মন্দিরে যেতে কিন্তু কোনো রকম টিকিট লাগেনি। যেমন এই কাঁচের প্রদর্শনীতে তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের লীলা কীর্তন রয়েছে, এখানে কিন্তু ছবি তোলা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ব্যাস তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আমরা ২ নম্বর যে মন্দিরে চলে গেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মঠ বা মন্দির। এখানে এই ঘাট পর্যন্ত যাওয়ার পথে যতগুলো মন্দির পড়বে সবগুলোতে কিন্তু বিনামূল্যে প্রবেশ করা যাবে এবং ভ্রমণও কিন্তু করা যাবে। এখানে সমাধি মন্দির আছে আর আছে এই যে অর্জুন, যে কুরুক্ষেত্রের যুদ্ধে যার সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সেটা এখানে রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন লীলা আর কি শ্রী চৈতন্য মহাপ্রভুর, সেসব কিছু মঠ আর ইত্যাদি। এখানকার এই সমাধি মন্দিরটা কিন্তু লোটাস টেম্পেলের আদলে তৈরি করা। আবার আমরা আরও একটা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে চলে গেছিলাম। এখানেও কিন্তু রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, সবটাতে কিন্তু প্রণামী রাখা রয়েছে। তোমরা যারা বেড়াতে যাবে প্রণামীতে যদি টাকা দিতে চাও তাহলে অনেকগুলো খুচরো পয়সা সাথে রাখতে পারো, কারণ প্রণামীগুলোতে দান করতে পারো তোমরা এখানে। আমার এখানে ভীষণ পা ব্যথা করছিল, আমি কিছুক্ষণ বসেছিলাম, আমার মারা চারদিকটা ঘুরে এসেছিলো। এখানে মন্দির ছিল, শ্রী চৈতন্যদেবের বিগ্রহ ছিল। ব্যাস আমরা এবার এখানে প্রণাম করে প্রণামীতে পয়সা টয়সা দিয়ে চরণামৃত খেয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ি। যাওয়ার পথে রাস্তায় এত প্রচণ্ড ভিড় যে গা গলানোর কিন্তু জায়গা নেই। প্রতিদিন সকালে হাজার হাজার কিন্তু দর্শনার্থী আসছে এখানে, হাজার কেন বলবো, লক্ষ লক্ষ কিন্তু দর্শনার্থী আসছিলেন। ব্যাস আমরা কিন্তু এখানে ঘাটে পৌঁছে গেছি। ঘাটে পৌঁছানোর আগে ভাবলাম আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিই। তো এখান থেকে আমরা কচুরি নিয়ে নিয়েছিলাম, ২০ টাকার 4টে কচুরি দিয়েছিল, ঘুগনি দিয়ে কিন্তু কচুরি খেয়ে পেটটা একটু ভরিয়ে নিলাম। ব্যাস এবার আমরা যে খেয়াঘাটে নেমেছিলাম আগের দিন, তার পাশে ডান দিক দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা। সেখানে গেলে কিন্তু আমরা নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ বা কিন্তু নৌকা পেয়ে যাব। লঞ্চে গেলে ভাড়া পড়বে 10 টাকা আর নৌকোতে গেলে ভাড়া পড়বে মাত্র 3 টাকা। আমরা 10 টাকা করে 8 জনের 80 টাকার লঞ্চের টিকিট কেটে নিয়ে কিন্তু লঞ্চের দিকে রওনা দিই। ব্যাস আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, কারণ একটা লঞ্চ কিন্তু অলরেডি চলে আসছিল। তো সেখান থেকে লোক নামার পরে, লোক খালি হলে ওই লঞ্চ বা ভেসেলে করে আমরা কিন্তু চলে যাব আমাদের গন্তব্যস্থল নবদ্বীপের দিকে, যেখানে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো সাইট সিন করব। দেখো লঞ্চ চলে এসছে, এই লঞ্চে যাত্রী ওইটা দিয়ে বেরিয়ে যাবে, আমরা এই লঞ্চে করে আবার কিন্তু ওই দিকে যাবো নবদ্বীপে। আমরা ওয়েট করছি, ওরা নামবে তারপর যাব। আমরা ভ্যাসেলে উঠে পড়েছি। গঙ্গা যমুনা নদীর মিলনস্থল পার করে আমাদের এই লঞ্চ কিন্তু কিছুক্ষণের মধ্যে নবদ্বীপ ঘাটে পৌঁছে দেবে। ব্যাস লঞ্চে থেকে গঙ্গা যমুনা নদীর মিলনস্থল দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সেখানে পৌঁছে আমরা কিন্তু টিকিট দেখিয়ে বাইরে বেরিয়ে সেখান থেকে করে নেব অটো বা টোটো। এখানে টোটোই ছিল, টোটোগুলো অনেক টাকা করে ভাড়া চাইছিল। তোমরা কিন্তু খুব ভালো করে বার্গারিং করবে। আমরা 800 টাকা থেকে কমিয়ে কিন্তু 300 টাকায় ভ্রমণ করেছিলাম পুরো নবদ্বীপ। অনেক লোক তোমাদের কাছে আসবে, তোমরা বুঝে শুনে কিন্তু ভাড়া করবে। আমাদের এই সাইট সিনের প্রথমে দর্শন করেছিলাম আমরা কিন্তু রাধা মন্দির। এখানে রাধা মন্দির দর্শন করার পরে এখানে ছিল গুপ্ত বৃন্দাবন, যে গুপ্ত বৃন্দাবনে প্রবেশের মূল্য ছিল কিন্তু মাত্র 10 টাকা করে। আমরা 10 টাকা করে টিকিট কেটে গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে কিন্তু পাড়ি দিই এবং সেখানে কিন্তু তলায় অর্থাৎ মন্দিরের ঠিক তলার দিকে রয়েছে এই গুপ্ত বৃন্দাবন, যেখানে শ্রীকৃষ্ণের লীলা দেখানো রয়েছে, ভীষ্মের সরসজ্জা রয়েছে, আরও কিন্তু সত্য দাপর ত্রেতা যুগে কী কী ঘটনা ঘটেছে, কৃষ্ণ কোন কোন রূপে এসছেন, বিষ্ণু, সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো রয়েছে। গুপ্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণের রাসলীলাও রয়েছে, যেটা কিন্তু এখানে 3D ভাবে দেখানো হয়েছে, যেটা খুব সুন্দর। এখানে ক্যামেরা করা যাচ্ছিল, সবাই ক্যামেরা করেছে, তবে আমি কিছু অংশ ক্যামেরা করে তোমাদের সামনে তুলে ধরেছি। ব্যাস গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। 1486 সালে ঠিক এইখানেই কিন্তু চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন।
সত্যি ভাবতেও অবাক লাগে, মধ্যযুগে তার মতো একজন যুগপুরুষ যাকে নিয়ে প্রথম কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ লেখা যায় এবং মানুষ রূপে যিনি হরে কৃষ্ণর বাণী এই সর্বধামে পৃথিবীতে ছড়িয়েছিলেন। আমরা কিন্তু এখান থেকে তারপরে চলে গেছিলাম 20 ফুটের চৈতন্যদেব দর্শন করতে। এই 20 ফুটের চৈতন্যদেব দর্শন করতে এখানে কিন্তু টিকিট লেগেছিল 10 টাকা করে। সাইট সিনের যেখানে যত টিকিটের দাম পড়বে সেগুলো কিন্তু নিজেদেরকে দিতে হবে, টোটোওয়ালা কিন্তু দেবে না। আমরা একটা এরকম গুহার মধ্য থেকে বের হয়ে চৈতন্যদেবকে দর্শন করতে গেছিলাম। এছাড়া এখানে ছিল বিভিন্ন কেয়ারি করা ফুলের বাগান, তারপরে রাধাকৃষ্ণের লীলাকে তুলে ধরা হয়েছে, যেটা মেন অষ্টসখী বিরচিত রাধাকৃষ্ণের বিগ্রহ মন্দিরে যেখানে পূজিত হয় সেই মন্দিরের পূজিত হওয়া রাধাকৃষ্ণের বিগ্রহ কিন্তু এখানে রাখা রয়েছে। আর রয়েছে এখানে একটা গোপাল। আমি, মা, দিভাই মিলে এখানে কিন্তু গোপালকে একটু দোলনা দিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে শ্রী চৈতন্যদেবের যে 20 ফুটের মূর্তি ছিল সেই মূর্তির সামনে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছি। ব্যাস, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা দেখেছিলাম শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। এরপর এই একই গলির মধ্যে প্রায় 7 থেকে 8টা কিন্তু দর্শন কেন্দ্র ছিল। তাই একটা গলির কাছে এখানে টোটো দাঁড় করিয়ে রেখে আমাদের কিন্তু সমস্তটা এখানে দর্শন করতে হয়েছিল। এখানে কিছু পয়সা রাখতে হবে আমাদের কাছে, কারণ সোনার গৌরাঙ্গ এখানে ছিল, যে সোনার গৌরাঙ্গ দেখার জন্য 10 টাকা করে টিকিট নিয়েছিল। তারপরে কিন্তু এখানে ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা সচী মাতা, যেখানে তিনি তার যে প্রভুর কাছে বা তার গুরুর কাছে যে দীক্ষা নিয়েছিলেন সেই গুরুদেবের মন্দির এখানে ছিল। আর ছিল শ্রী বিষ্ণুপ্রিয়া ও চৈতন্যদেবের মিলন মন্দির, এবং তার সাথে সাথে ছিল কিন্তু আরও একটা স্থান যেখানে শ্রী চৈতন্যদেবের নিজস্ব যে পাদুকা সেই পাদুকা কিন্তু বা খড়ম এখানে রাখা আছে, এবং সেটা দর্শন করতেও কিন্তু আমাদের 10 টাকা করে নিয়েছিল। এছাড়াও ছিল এখানে আরও একটা মিলন কেন্দ্র যেখানে শ্রী শ্রী মহাপ্রভুর বিগ্রহ রাখা রয়েছে। এই সমস্ত কিছু দেখার পরে আমাদের কিন্তু টোটো আবারও লঞ্চঘাটে দিয়ে গেছিল। এরপর আমরা ওখান থেকে খেয়ে নিয়েছিলাম নবদ্বীপের যে শ্রেষ্ঠ দই বা মিষ্টি দই, সেই মিষ্টি দই আমরা এখান থেকে খেয়েছিলাম। তারপর লঞ্চে করে আমরা কিন্তু আবার ইস্কন মন্দিরের দিকে রওনা দিই। এই ইস্কন মন্দিরের কাছে আসার পরে আমরা এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা অনেক সকালে বেরিয়েছিলাম আর আমাদের কিন্তু কুপন কাটা হয়নি, তাই আমরা এখানে যেখানে খাবার দেওয়া হতো সেখানে এসে একটু অনুরোধ করাতে কিছু পয়সার বিনিময়ে আমাদের কিন্তু খাবারটা দেওয়া হয়েছিল। সারাদিন পরে খাওয়ার পরে সত্যি আমাদের ভীষণ তৃপ্তি বোধ হচ্ছিল। এরপরে আমরা রুমে গিয়ে কিন্তু ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যার দিকে আমরা বেরিয়েছিলাম এখান থেকে প্রসাদ কিনি, প্রসাদ কিনে কিন্তু পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার পরে আমরা এখানকার যে ফুল ডোম থিয়েটার রয়েছে সেই থিয়েটারে গিয়েছিলাম, কিন্তু তার পূর্বে আমরা এখানে গোশালায় গেছিলাম। এই রকম কিন্তু হাজার হাজার গরু রয়েছে, যে গরুগুলোকে আমরা আদর করছিলাম। এরা কিন্তু কলা খেতে ভীষণ ভালোবাসে, তোমাদের কাছে যদি কলা থাকে তোমরা নিয়ে যেও, এদেরকে খেতে দেবে, দেখবে এরা কিন্তু ভীষণ কাছে এসে কলা খাবে এবং তোমাদের কিন্তু অনেক আদর খাবে তোমাদের কাছ থেকে। তারপর আমরা এখান থেকে ফুলডোম থিয়েটারে চলে গেছিলাম, যার টিকিট মূল্য নিয়েছিল কিন্তু 40 টাকা করে। 40 টাকা করে টিকিট কেটে মায়াপুরে ফুলডোম থিয়েটার থেকে আমরা কিন্তু শ্রীকৃষ্ণের লীলা দেখছিলাম। প্রজেক্টরের মাধ্যমে বা 3Dতে আমাদের এই লীলা দেখানো হয়েছিল মাত্র আধ ঘন্টায়। শো টাইমগুলো এখানে রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। তারপরে আমরা চলে গেছিলাম গীতা মেলা, যেটা কিন্তু জানুয়ারি 6 তারিখ পর্যন্ত চলবে। গীতা মেলা থেকে ফিরে আমরা অনেক কিছু কেনাকাটা করে কিন্তু ফ্রেশে শুয়ে পড়ি। আগামীকাল সকালবেলা উঠি এবং ওঠার পরে কয়েকটা গরুর গাড়ি দেখতে দেখতে গোবিন্দ দর্শন করে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিই। আর আমার ভিডিওটা সম্পূর্ণ তোমাদের কেমন লাগলো, সম্পূর্ণ তথ্য ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানিয়ে দিও। তাহলে দেখা হবে পরে।